নমস্কার। আপনারা বেশ কিছুদিন ধরেই আ আপনারা আমাকে বার্তা পাঠাচ্ছেন বিভিন্নভাবে ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন যে দৈনন্দিন যে হার্ড নিউজ থাকে ভারতীয় ফুটবলের, আন্দার কি বাত থাকে সেগুলি আলোচনার পাশাপাশি যেন কিছু গল্পও বলি যা আহ, অজানা সত্য ঘটনা, যা অত্যন্ত চমকপ্রদ, যা হয়তো অনেকে জানেন না, জানলে চমকিত হবেন, কিন্তু একদম কি বলবো, একদম টেবিলের তলার খবর, যা কোনোদিন খবর লেখা যায়নি এরকম তো প্রচুর গল্প হয়েছে, যার মধ্যে ছিলাম যা লেখা যায়নি এরকম প্রচুর ঘটনা হয়েছে। সেরকম আমি একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে বাইচুং মাঝপথে অবসর নিয়ে নিয়েছিল কেরিয়ারের মধ্যগগণে। আপনারা তারপরেই মেসেজ পাঠিয়েছেন যেন আমি সেই গল্পগুলো বলি। তো আমি ঠিক করেছি যে এরকম মাঝে মধ্যে আমি কিছু গল্প বলবো। যে এটাই যেমন আজকে শুরু করছি যে জানেন তো মানে কেরিয়ারের মধ্যগগণে অবসর নিয়ে নিয়েছিলেন বাইচুং ভুটিয়া। তখন ভারত ২০০৫-এর ডিসেম্বরে, শেষ ডিসেম্বরের শেষ দিকে করাচিতে গেল সাফ কাপ খেলতে। দীর্ঘদিন পর ইংল্যান্ডে বাড়ি এফসিতে খেলে আসার পর দীর্ঘদিন পর ভারত, বাইচুং ভুটিয়া গেল সাফ কাপ খেলতে, এবং বাইচুং ছিল ক্যাপ্টেন দলটার ম্যানেজার ছিল পিকে ব্যানার্জি, এবং কোচ ছিলেন নাইমুদ্দিন, এবং গোলকিপার কোচ ছিলেন আমাদের অতনু ভট্টাচার্য। তো বাইচুংরা তো গেল ওখানে এশিয়া সাফ কাপ খেলতে করাচিতে, এবং এই অধমেরও প্রথম বিদেশ সফর ভারতীয় দলের সঙ্গে করাচিতে। তবে অদ্ভুত ছিল নাইমদাকে নিয়ে বাইচুংরা, ইন্ডিয়া টিম সেই সময় মেহতাব ছিল, মেহরাজউদ্দিন ছিল, ক্লাইম্যাক্স ছিল, প্রদীপ ছিল, সন্দীপ নন্দী গোলকিপার ছিল, এবং এই এখনকার ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সে গিয়েছিল তৃতীয় গোলকিপার হিসেবে, তার রেজিস্ট্রেশন হয়নি, যে কারণে তিনি সিনিয়র টিমে খেলেছেন এটা রেকর্ডে নেই। তো কি হতো, নাইম এত খাটাতো, মানে ভয়ঙ্কর, এবং যেখানে সেখানে প্রে করিয়ে দিত, প্রেয়ার করে দিত। আমার মনে আছে যে ফেরার সময় পুরো দলটাকে ওই করাচি এয়ারপোর্টেই প্রার্থনা করে দিয়েছিল, যে মনে হচ্ছিল এখন একটা প্রার্থনা দরকার। তো এরকম ভাবে ভারতীয় দলের কি হলো, একদিন মজা করে হয়েছে, এরা তো সব বদমাস, বলবো না, মানে পাতি বাংলায় খচরামি বলে না এরকম। তো মাঠের মধ্যে প্র্যাকটিস শুরুর আগে সকলকে হাঁটি মুড়ে প্রে করতে হতো। আর এই সময় পিকে ব্যানার্জি ছিলেন ম্যানেজার, গ্যালারিতে বসে আমাদের সঙ্গে গল্প করতেন, স্থানীয় লোকজন জড়ো হয়ে যেত, পিকে তার গল্প বলতো পাকিস্তান খেলতে আসার, আমরা মানে শুনতাম মন্ত্রমুগ্ধের মতো। বাইচুং একদিন দেখলো যে ওরা মাঠের ভিতর অমানসিক হাড়ভাঙা নাইমের পরিশ্রম করায় যেভাবে করছে, আর পিকে মানে খুব এনজয় করছে গ্যালারিতে বসে। বাইচুং এর মাথায় বুদ্ধি খেললো, নাইমদাকে বললো, নাইমদা মানে এক যাত্রায় পৃথক ফল হয় কেন, আমরা ভারতীয় দলের জন্য প্রেয়ার করছি মাঠে হাঁটু মুড়ে বসে, প্রদীপদাকেও ডাকাও। নাইমদা সঙ্গে সঙ্গে প্রদীপদাকে হাঁক পারলো, প্রদীপদা প্লিজ ইধার আ যাইয়ে। প্রদীপদা চলে এলো, বুঝতে পারিনি কি ব্যাপার। তখন নাইমদা বললো, আমরা সবাই ইন্ডিয়া টিমের জন্য প্রে করছি, আপনাকেও করতে হবে। ব্যাস, নাইমদাকে ওই হাঁটু মুড়ে বসে প্রে করতে শুরু হলো। যারা হিন্দু হিন্দুদের মতো করে প্রে করলো, যারা মুসলিম মুসলিমদের মতো করে, যারা খ্রিস্টান খ্রিস্টানদের মতো করে। কিন্তু প্রদীপদা তারপরের দিন দিয়ে প্র্যাকটিসে আসাই বন্ধ করে দিল, যে মাঠের মধ্যে ঢুকে প্রে করতে হবে বলে। আর নাইমদা এত খাটাতো যে বাইচুং জানতো যে তখন ইংল্যান্ডে খেলে এসছে, জানে যে ম্যাচের আগের দিন কি করে রিকভারি করতে হয়, কারণ ওর একটা সামান্য হাঁটুতে চোট ছিল, এবং নাইমদার যদি ম্যাচের আগের দিন ওই হাড় ভাঙা পরিশ্রমটা বাইচুং করতো, তাহলে আর সে ম্যাচের দিন খেলতে পারবে না। তাই মিথ্যে কথা বলতো যে আমার মাসেলে পুল হয়ে গেছে, এক্ষুনি আমাকে বসতে হবে। বসে কায়দা করে সে গ্যালারিতে চলে যেত, আগের দিনটা রেস্ট নিয়ে নিত, যাতে সে পরের দিন খেলতে জানে। সে যদি ওই অমানসিক পরিশ্রমটা করে, যেটা বিধিসম্মত নয়, ম্যাচের আগের দিন তো রিল্যাক্স থাকতে হয়, এবং তার বিজ্ঞানসম্মত নয়, বলবো বিধিসম্মত নয় না, বিজ্ঞানসম্মত নয়। তখন সে ইংল্যান্ডে খেলে এসে জানে যে কি করে রিকভারি করতে হয়, ম্যাচের আগের দিন কতটা নিজেকে ফিট রাখতে হয়, তাই সে আস্তে করে গ্যালারিতে চলে যেত মাসুল পুল হচ্ছে বলে। এরকম নানা গল্প আছে। কিন্তু নাইমদার সাফ কাপ চ্যাম্পিয়ন হলেও নাইমদার কোচিংয়ে কোনো ফুটবলার খুশি ছিলেন না। ওরা মনেই করছিল বা বুঝতেই পেরেছিল সাফ কাপ জিতে গেছে বাংলাদেশ মালদ্বীপ, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে। কিন্তু মধ্যপ্রাচ্যের দলগুলির সঙ্গে যখন আমরা প্রি ওয়ার্ল্ড কাপ বা প্রি অলিম্পিকের খেলা পড়বে, তখন কিন্তু আমরা আর এটি উঠবো না। এবং যথারীতি যখন শুরু হয়ে গেল এই খেলাগুলি, ভারতীয় দল জঘন্য থেকে জঘন্যতম খেলতে শুরু করলো। এই গল্পটার মধ্যে দুটো খবর আছে। এক, বাইচুং ভুটিয়ার ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গঠনের পরিকল্পনা। দুই, নাইম মনে করলো সেই গল্পগুলো একটা দিন বলবো, অন্য পার্ট, এবং নাইম মনে করলো
যে তাকে ভারতীয় দল দিয়ে সরানোর জন্য ষড়যন্ত্র করেছে বাইচুং। এটা একজন আমার কাছে একদিন ইউটিউবে একজন জানতে চেয়েছিলেন যে এটা কি সত্যি। এই নিয়ে আমি পরের এপিসোডে এই গল্পটা বলবো যে কি কেন নেইমের মনে হয়েছিল এবং বাইচুংয়ের আইনজীবী পরে হুমকি দেওয়ার পর তার নাইন্দা ক্ষমা চান পিটিআই এর কাছে। সেই গল্পটা আরেকদিন বলবো, ওটা তুলে রাখি। আজকে বলি বাইচুং ভুটিয়ার অবসর নিয়ে নেওয়ার গল্পটা। তো কি হলো, একের পর যখন এক হারছে বাইচুং হতাশ হয়ে পড়েছে, যে মনে করলো, বুঝলো যে শুধু জাতীয় দলের খেলার জন্য খেলছি, মানে জাতীয় দলের জার্সি পরে খেলছি, কিন্তু সেই খেলার মধ্যে কোথায় হৃদয় কাজ করছে না, না মস্তিষ্ক কাজ করছে না হৃদয়। মাঠে নেমে কোনো ফুটবলার জানি না তার ফাংশন কি, শুধুই প্লেয়ার হয় আর অমানসিক হাড় ভাঙা পরিশ্রম নাইমদার সময়। তো এরা তো খুব প্রমাদ গুনলো যে তো মহা মুশকিল। তো বাইচুং ঠিক করলো একটা কোন ম্যাচ আমি মনে করতে পারছি না বা কোন টুর্নামেন্ট, যে এই ম্যাচের পর আর ও জাতীয় দলের হয়ে খেলবে না। এবং এটা সে কাউকে জানাতে পারেনি, জানায়নি ইচ্ছে করে, ভেবেছিল যে ধীরে ধীরে ঠিক যখন ক্যাম্প শুরু হবে সে জানিয়ে দেবে। কিন্তু প্রিয়দা তখন বুঝতে পারছিল যে পরপর হেরে চলেছে যেভাবে ইন্ডিয়া টিম, এবং কিছু তো কানাঘুষো শুনছিলই আমাদের কাছ থেকে, প্লেয়ারদের কাছ থেকে, যে নাইমের কোচিং এ আর কেউ খেলতে চাইছেন না, এটা শুনতেই পাচ্ছিল। এবং সে নিজের চোখেও দেখতে পাচ্ছিল, কারণ প্রিয়দা তো খুব ফুটবল নিয়ে প্যাশন ছিল, ফুটবলের সঙ্গে জড়িত ছিলেন, দেখছিলেন যে নাইমের কোচিং এ ভারতীয় দলটা হারাটা, আমি বারবার বলছি, হারা জেতাটা আলাদা ব্যাপার, কি পদ্ধতিতে খেলছে, কিভাবে খেলছে, খেলা দেখে মনেই হচ্ছে না এই টিমটার কোনোদিন প্র্যাকটিস বলে কিছু হয়েছে। কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য বহির্ভূতভাবে ফুটবল, যেখানে যা পারছে, কোনো সিস্টেম নেই। বাইচুংরা হাঁপিয়ে উঠেছিল, কারণ তখন সে ইংল্যান্ডে খেলে এসছে, কোচেদের সিস্টেম, ফরমেশন, শেপ, সেগুলো সে জেনে এসছে, কিন্তু মেলাতে পারছে না নাইমের কোচিং। তো ঠিক করে নিল যে আর সে খেলবে না। এবার সে সেই সময় মোবাইল টোবাইল বন্ধ করে সেই সময় সিকিমের বাড়িতে বসে রইল। কেন মোবাইলটা বন্ধ করে রইল? কারণ প্রিয়দা তখন নাইমদাকে বিদায় করে দিলেন। বিদায় করে দিয়ে ঠিক করলেন নতুন কোচ আনবে, বব হাউটন, যিনি মালমো এফসিকে সুইডেনের একবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলিয়েছিলেন। এবং এই বব হাউটনকে ওই সুইডেনের কিন্তু জাতীয় পুরস্কার, মানে জাতীয় লেভেলের যে পুরস্কারগুলি আছে, রাষ্ট্রীয় সম্মান, সেই কারণে তা দেওয়া হয়েছিল। প্রচন্ড পপুলার ছিলেন। আমি একটা কথা বলি, বব হাউটন কতটা পপুলার ছিলেন। এখানে বায়ার্ন মিউনিখ খেলতে এসেছিল না সিনিয়ররা, আমাদের অতনু ভট্টাচার্য, তুষারক্ষিত, এরা খেললেন। তো খেলার পর সম্ভবত আইটিসি সোনারে একটি পার্টি ছিল তাদের সম্মানে, ডিনার পার্টি, আমিও গিয়েছিলাম। তো যে টেবিলটায় বসে রুমেনিগে বসেছিল, সেই টেবিলটা কিন্তু আমি আর বাইচুং বসছিলাম রুমেনিগে, এবং গার্ড মুলার বসেছিলেন। রুমেনিগে বাইচুং এর কাছে জানতে চাইলেন যে তোমাদের কোচের নাম কি বব হাউটার, ন্যাশনাল কোচ? বললো হ্যাঁ। তাতে রুমেনিগে প্রচন্ড গালিগালাজ করলো, কারণ ববকে ওরা সহ্য করতে পারতো না, জার্মানরা। বব ছিল ব্রিটিশ, সহ্য করতে পারতো না। ওই পার্টি থেকে ফেরার পথে বাইচুং বললো, দেখ গালিগালাজ করলো কাকে, না বব হাউটনকে, সে আমাদের ন্যাশনাল কোচকে। তার মানে আমাদের ন্যাশনাল কোচটা কোন লেভেলে, যে গার্ড মুলার এবং রুমেনিগের তার উপর রাগ রয়েছে এবং তাকে চিনি। শোন, ওর স্ট্যান্ডার্ডটা এই লেভেলে। তো যাই হোক, বাইচুংকে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। সো বাইচুং এদিকে মোবাইল বন্ধ করে বসে আছে। বাইচুং তখন মাধুরীর মোবাইল দিয়ে আমাকে একদিন জানালো যে আমি এই কারণে মোবাইল খুলছি না, প্রিয়দা ফোন করলে আমি না বলতে পারবো না, তুই প্লিজ প্রিয়দাকে গিয়ে আমার মনের ভাবনাটা জানিয়ে দে যে আমি আর ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই না, কারণ আমার মনে হচ্ছে যে আমি ন্যাশনাল টিমে আর দেওয়ার কিচ্ছু নেই, আমার অবসর নিয়ে নেওয়া উচিত। কারণ আমরা তো খেলতে চাই কিছু দেওয়ার জন্য, যদি আমি মন থেকে আর সেই ফিলটাই না করি যে আমি ন্যাশনাল টিমের হয়ে খেলে স্বপ্ন না দেখি যে এ কিছু করতে পারবো, জেতাতে পারবো, বা কোনো একটা জায়গায় রিচ করতে পারবো, বা এশিয়ান কাপ খেলতে পারবো, তখন অবধি জীবনের বড় জয় কি? সাফ কাপ। আর কিছুই তো জেতেনি সে অর্থে, না এশিয়ান কাপে খেলতে পেরেছে, না অন্য কিছু পেরেছে, বা নেহেরু কাপ জিতেছে। সো এই সাফ কাপ আরো একটা জিতবো, এইভাবে আমি আর খেলতে চাই না, শুধুই ক্লাব ফুটবল খেলবো। মাথায় রাখুন, এটা 2007-এর আগের ঘটনা। তো আমি একদিন এই বার্তাটা দিতে প্রিয়দার যে বাড়ি রয়েছে, এই রাসবাড়ির, আমি ওই রাস্তাটার নামটা বলতে পারছি না, প্রিয়দার যে রাসবাড়ির কাছাকাছি অঞ্চলে যে বাড়ি রয়েছে, এখনো সেই বাড়িটা রয়েছে। তো সেই বাড়িতে পৌঁছে গেলাম। প্রিয়দা দেখলাম একটা সাদা রঙের শর্টস পরে বসে আছে, এবং একটা ফিফার টি শার্ট সাদা রঙের ছিল। গিয়ে দেখলাম তখন আজকালে ছিলেন, পরে আমাদের সংবাদ প্রতিদিনে ছিলেন রিপোর্টার, উনি পলিটিক্যাল বিট করতেন, বিশ্বজিৎ সিনহা বসে আছেন। তার সঙ্গে পলিটিক্সের গল্প বলছেন প্রিয়দা, মমতা ব্যানার্জি নিয়ে নানা রকম বঙ্গ রাজনীতি নিয়ে, তিনি তো প্রদেশ কংগ্রেস করতেন, বঙ্গ রাজনীতি নিয়ে
নানা ধরনের গল্প আলোচনা, কথাবার্তা, নিউজ আলোচনা করছেন। তা আমি চুপ করে বসে আছি। প্রিয়দা একবার আমার দিকে তাকালেন, বুদ্ধিমান মানুষ তো, খালি বললেন যে, কিছু বলবি? তুই করে বলতেন। প্রিয়দা কিন্তু সবাইকে তুই করে বলতেন, সব্বাইকে। তো বলল, তুই কিছু বলবি? তো আমি বললাম, হ্যাঁ বলছি, পরে বলছি। তো প্রিয়দা বুঝতে পারলেন আমি কিছু পার্সোনালি কথা বলতে চাইছি। বিশ্বজিৎ সিনহার সঙ্গে কথা শেষ হলো। প্রিয়দা বললেন যে, দেখ আমার আর কিছু টাইম নেই, আমার এক্ষুনি এয়ারপোর্ট যেতে হবে, আমি বেরিয়ে যাচ্ছি, তুই তো আর কিছু বললি না। আমি হতাশ মুখেই তাকিয়ে রইলাম যে বাইচুংয়ের বার্তাটা আমি দিতে পারলাম যে ও আর খেলবে না ন্যাশনাল টিমের হয়ে, আপনার মুখোমুখি হতে চায় না বা আপনার ফোনটা ধরে না বলার ওর ক্ষমতা নেই বা ইচ্ছে নেই, যাতে আপনি অপমানিত না হন যে আপনার ডাক ফিরিয়ে দিচ্ছে। তাই ও আমাকে দিয়ে বার্তা দিয়েছে যেন ওকে আপনি ন্যাশনাল টিমে আর না ভাবেন, ও কিন্তু অবসর ঘোষণা করে দেবে আপনাকে এই বার্তাটা আমি দেওয়ার পরই। তো প্রিয়দা বুদ্ধিমান লোক, এটা আমি বলতে পারলাম না। প্রিয়দা দেখলো যে আমি কিছু বলতে এসেছিলাম কিন্তু বলতে পারলাম না, বিকজ প্রিয়দার ফ্লাইট দেরি হয়ে যাচ্ছিল। প্রিয়দার একটা সাদা রঙের অ্যাম্বাসেডার ছিল। প্রিয়দার কলকাতার সেক্রেটারির নাম ছিল বাবলু দে, এখন তিনি আর জীবিত নেই। তো আমি ওই সবে প্রিয়দার বাড়ি থেকে বেরিয়েছি, বাবলু দে আমাকে ফোন করলেন মোবাইলে, বললেন দাদা কথা বলবে। এবার বললো প্রিয়দা, বলতো কি বলতে এসেছিলি? আমি প্রিয়দাকে বাইচুংয়ের পুরো বার্তাটা দিলাম। প্রিয়দা বললো, ওকে পাগলামো করতে বারণ কর, আমার ফোন ধরতে বলো। আমি বললাম যে ও ধরবে না, কারণ আপনার সঙ্গে কথা বললে ও আপনার অনুরোধ এড়াতে পারবে না। বললো ঠিক আছে, ওকে খেলতে হবে না, তুই বল আমি বব হাউটন নামে একজন কোচকে নিয়ে আসছি, ওকে বল তার সম্পর্কে খোঁজ নিয়ে নিতে যেভাবে হোক, ও যেভাবে পারে তাকে আমি নিয়ে আসছি। সে সামনের সপ্তাহে কলকাতায় আসছে, আইটিসিতে থাকবে। আমি তার সঙ্গে তার বাইচুংয়ের একটা 20 মিনিটের সাক্ষাৎকার চাই। বাইচুং আসুক, বব হাউটনের সঙ্গে 20 মিনিট কথা বলুক, তারপরে যদি বাইচুংয়ের মনে হয় যে সে খেলবে না, খেলবে না। কিন্তু আমি চাই এইটুকু বল যে আমি প্রিয়রঞ্জন দাসমুন্সি ওর প্রিয়দা চাইছেন যে বাইচুং ভুটিয়া 20 মিনিট তার আনা কোচ বব হাউটনের সঙ্গে বসে 20 মিনিট আলোচনা করবে, তারপরে তার সিদ্ধান্ত। আমি বাইচুংকে জানালাম সিকিমে ওর ওয়াইফ মাধুরীর মোবাইল থেকে, মানে মোবাইল নাম্বারে ফোন করে, যে দেখ প্রিয়দা যখন বলছে এতটা, প্রিয়দা তো তোর উপর ছেড়েই দিয়েছে সিদ্ধান্তটা। তোর যদি মনে হয় যে এর পরেও যে তুই খেলতে চাস না ন্যাশনাল টিমের হয়ে, ডেফিনেটলি তাহলে সেটা প্রিয়দা রাখবেন, কিন্তু প্রিয়দার অনুরোধ করেছে 20 মিনিট জাস্ট তোর সময় থেকে 20 মিনিট দিতে বব হাউটনকে, তারপর তুই যা কিছু সিদ্ধান্ত নে। তো প্রিয়দাকে এই না বলাটায় তাকে অপমান করা হয়, তাকে দুঃখ দেওয়া হয়, যখন বিভিন্ন কারণে প্রিয়দা তোর পাশে দাঁড়িয়েছে। তো বাইচুং এগ্রি করলো এবং ঠিক করলো যে সে কলকাতায় এসে নির্দিষ্ট দিনে আইটিসি সোনার ছিল, তখন পর্যন্ত রয়্যাল ছিল না, আইটিসি সোনারে বসে বব হটনের সঙ্গে মিটিংয়ে বসবে। তার একমাত্র সাক্ষী এখনো আছে খিদিরপুর ক্লাবের টুলুদা, অর্থাৎ অমিতাভ বিশ্বাস। অমিতাভ বিশ্বাস সেই সময় স্টিফেন যখন কোচ ছিল ইন্ডিয়া টিমে, তার ম্যানেজার নিযুক্ত হয়েছিলেন। সো তখনও যেহেতু আগের টিমের ম্যানেজার ছিল, সো টুল্লুদা তখন কন্টিনিউ করছিল ম্যানেজার হিসেবে। যাই হোক, আগে টুলুদা যেহেতু ম্যানেজার হয়েছে, তো কলকাতায় যখন একজন ন্যাশনাল কোচ বব হাউটন এসেছে, শুরুতে টুলুদাকেই ম্যানেজার রাখা হলো যে তার দেখভালের জন্য। আমি বাইচুংকে নিয়ে আইটিসিতে ঢুকলাম। বাইচুং কফি শপে বব হাউটনের সঙ্গে মিটিংয়ে বসলো 20 মিনিটের জন্য। আমি আর টুলুদা বসলাম লবিতে। বাইচুং আর বব হাউটন তখন ওই আইটিসি সোনারের কফি শপে বসলো 20 মিনিটের জন্য। প্রিয়দা ছিল না, প্রিয়দার ঠিক করে দেওয়ার সময়। 20 মিনিটটা গিয়ে দাঁড়ালো 2 ঘন্টায় এই আলোচনাটা। 2 ঘন্টা পরে বাইচুং বেরোলো। বাইচুং তখন থাকতো হাইল্যান্ড পার্কে, কলকাতায়। গাড়িতে উঠে গেলাম। ও বলল, আমি এই লোকটাকেই খুঁজছিলাম। কারণ বাইচুং খুব, যেহেতু ইংল্যান্ডে খেলে এসেছে, আর বব হাউটন ব্রিটিশ ছিল, ব্রিটিশ সিস্টেম, সে শেপ বা দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট ছিল। বাইচুং এর সঙ্গে কথা বলে বব হাউটনেরও ভীষণ ভালো লাগলো। এটা অবশ্য ববের মুখ দিয়ে আমি পরে জেনেছিলাম, যে বব বলতো যে বাইচুংকে যখন আমি ড্রেসিং রুমে দেখতাম ক্যাপ্টেন হিসেবে, আমার মনে হতো কোনো সেই ব্রিটিশ তেজ, সেই পার্সোনালিটি, সেই ক্যাপ্টেন্সি, যে ও ভুল করে ভারতবর্ষে জন্মেছে, ওর বিদেশে জন্মানো উচিত ছিল, তাহলে ওর লেভেলের প্লেয়ার আরো অন্য মাত্রায় চলে যেত। যে ও থাকা মানে ড্রেসিং রুমে ওইরকম পার্সোনালিটি আর কারো মধ্যে দেখিনি। এটা বব থেকে এটা পরে জেনেছি। কিন্তু বাইচুং বলল যে আমি তো এই লোকটাকেই খুঁজছিলাম। 442 সিস্টেমের উপর জানেন তো বব হাউটনের একটা বিশাল বই রয়েছে। পরে ইংল্যান্ড ন্যাশনাল টিমে যে ওয়ার্ল্ড কাপে কোচ হয়েছিল রয় হাডসন, সে এই বইটা বব হাউটনের সঙ্গে লিখেছিল এবং বব হাউটনের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, যে ইংল্যান্ডের বিশ্বকাপ টিমের পরে কোচ হন।
তাহলে বব হাউটন কোন পর্যায়ের কোচ ছিল বুঝতেই পারছেন যে তার গুরু ছিল বব। তো সেই বব যখন বসে বাইচুংয়ের সঙ্গে 20 মিনিটের মিটিংটা 2 ঘন্টা চলে গেল, বাইচুং বেরিয়ে বলল, আমি এই লোকটার সন্ধানে ছিলাম এবং আমি ওর কোচিংয়ে খেলতে চাই। এরপর বাকিটা ইতিহাস। বাইচুং আবার ন্যাশনাল টিমে ফিরে এলো। প্রিয়দাকে বাইচুং নিজেই ফোন করলো, থ্যাংক ইউ প্রিয়দা এরকম একটা কোচ এনে দেওয়ার জন্য। আমি বোধহয় এরকমই একটা কোচের আন্ডার খেলতে চাইছিলাম এবং আমি কন্টিনিউ করব। তারপরে পর্তুগালে ওরা প্রিপারেশন ক্যাম্পে গেল, সেই পর্তুগাল ট্রিপটা আমি গেলাম না, পরেরটা আমি গিয়েছিলাম এবং এসে নেহেরু কাপে খেলা শুরু করলো। এবং নেহেরু কাপ যখন শুরু হবে, বাইচুং তখনও ভেবেছে যে তাহলে নেহেরু কাপটা খেলে আমি তাহলে সরকারিভাবে অবসর নিয়ে নেবো, কারণ নেহেরু কাপ তো আর জিতবো না। সুতরাং নেহেরু কাপ ঠিক আছে, কোচ ভালো, কোচের আন্ডারে প্র্যাকটিস করতে ভালো লাগছে, পর্তুগাল থেকে ওরা ফিরেছে এবং যদি নেহেরু কাপটা আমরা হেরে যাই, নেহেরু কাপ চ্যাম্পিয়ন হবে ততটা ভাবিনি, যেখানে সিরিয়া রয়েছে। তো প্ল্যানিং ছিল যে যে ম্যাচে হেরে যাব আমি সরকারিভাবে ঘোষণা করে দেবো যে আমি জাতীয় দল থেকে অবসর নিলাম। সেই কারণে নেহেরু কাপেও স্ত্রী ওয়াইফ মাধুরীকে নিয়ে রেখেছিল। মাধুরী পুরো টুর্নামেন্টটা ছিল, শুধু বোধহয় সেমিফাইনাল আর ফাইনালের মাঝে 1 না 2 দিন কলকাতায় চলে এসেছিল কোনো কারণে, তারপরে আবার ফাইনালের সময় চলে যায়। তো পুরো টুর্নামেন্টেও মাধুরীকে রেখে দিয়েছিল এই কারণে যে ও জানতো যে এইখান দিয়ে, বা ভাবনা ছিল, জানতো না, ওর ভাবনা ছিল যে হয়তো নেহেরু কাপে হেরে যাব এবং আমি সেক্ষেত্রে অবসর নেব সরকার। সেই জন্য স্ত্রীকে কাছে রেখেছিল যে লাস্ট মোমেন্টে, এত দীর্ঘ ইনিংস, লাস্ট মোমেন্টটাতে স্ত্রী সবচেয়ে কাছের লোক, সে কাছে থাকুক আমার অবসরের সময়। কিন্তু ঘটনাচক্রে একের পর এক ম্যাচ জিততে শুরু করে দিল ভারতীয় দল। সে প্রিয়দা তখন কি করতো, তখন এত টাকা পয়সার ব্যাপারে এত বিধিনিষেধ ছিল না, আমার মনে আছে যে একটা পুটুলি করে কাপড়ের প্রিয়দা ক্যাশ টাকা দিয়ে যেত, এক একটা করে ম্যাচ যেতে হতো। প্রিয়দা আনন্দে উদ্বেল হয়ে উঠলো যে নেহেরু কাপে ভারত ম্যাচ জিততে শুরু করেছে। আমার আর মাধুরীর কাজ ছিল বাইচুং এর রুমে, প্লেয়াররা খেলতে চলে যেত, প্র্যাকটিসে চলে যেত, তো বাইচুং মাধুরী আর আমাকে বলে যেত যে যে প্লেয়ারদের জন্য কিভাবে ডিস্ট্রিবিউট করে রাখতে হবে টাকাগুলো এবং ম্যাসিওরের জন্য, সবার জন্য। তো আমি আর মাধুরী কি করতাম, সেই ক্যাশ টাকাটা, প্রিয়দার দিয়ে যাওয়া ক্যাশ টাকাটা দুজনে মিলে বসে বসে খাটের উপর বসে হোটেল রুমের আমরা ভাগ করে রাখতাম। বাইচুংরা প্র্যাকটিস থেকে আসতো, বাইচুং সেই টাকা প্রত্যেকটা প্লেয়ার, ম্যাসিওর, ম্যানেজার সবার কাছে পৌঁছে দিত। এরকম ভাবে ম্যাচ জিততে জিততে ইন্ডিয়া টিম ফাইনালে চলে গেল এবং সেই সিরিয়া ম্যাচকে 2-1 গোলে হারিয়ে সিরিয়াকে ভারত প্রথমবারের জন্য 2007-এ আম্বেদকর স্টেডিয়ামে নেহেরু কাপ জয় করলো। সেদিন সারা নেহেরু কাপ জয়ের জন্য সারা আম্বেদকর স্টেডিয়াম আনন্দে উদ্বেল হয়ে গিয়েছিল এবং যারা ওই 2007-এ নেহেরু কাপ ফাইনাল দেখেছেন, আমার মনে হয় আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের মধ্যে অনেকেই একটু সিনিয়র যারা দেখে থাকবেন, প্রিয়দার সেই আম্বেদকর মাঠের মধ্যে ফাইনালের পর সেই ভাংড়া নাচ, আনন্দে দু বাহু তুলে, দু হাত তুলে উদ্বাউ হয়ে সেই ভাংড়া নাচ, এবং প্রিয়দা দৌড়তে লাগলো। এবং আমার এই অধমেরও কিন্তু সেই সময় যদি ভিডিও ক্লিপিং দেখেন, প্রিয়দার পাশে পাশে আমিও দৌড়চ্ছি ইন্ডিয়া টিমের সঙ্গে। তখন এত ইন্ডিয়া টিমের সঙ্গে ট্রাভেল করতাম, এখনকার মতো তো কড়াকড়ি ছিল না, এবং আমি তখন থেকে ট্রাভেল করি যেহেতু, আমিও কিন্তু ইন্ডিয়া টিম যখন ওই ভিক্টরি ল্যাপ দিচ্ছে মাঠের চারপাশে, পাশে প্রিয়দাও দৌড়চ্ছে, আমিও দৌড়চ্ছি। এটা যারা সেই সময় টিভি দেখেছেন বা সেই সময় যদি ভিডিও ক্লিপিংস কোনোভাবে পান, আমাদের ওই সময় মোবাইলে ভিডিও করার সুযোগ ছিল না, যদি পান বা রিল করার সুযোগ ছিল না এখনকার যে সুযোগগুলি আছে, তাহলে দেখবেন আমিও প্রিয়দার পাশে, প্রিয়দা ভাংলা নাচছি আনন্দে, আমিও দৌড়চ্ছি। তো আলটিমেটলি বাইচুং এর কিন্তু অবসর আর নেওয়া হলো না। তারপরে তো 2008-এ এএফসি চ্যালেঞ্জার কাপ, আফটার 26 কি 27 ইয়ার্স, যেটা বাইচুং এর দীর্ঘকালীন স্বপ্ন ছিল, 2011-তে ভারত এশিয়ান কাপে খেলার সুযোগ পেল। কারণ ওরা মনে করতো যে ইউরোপিয়ানরা কি খেলে, ইউরো কাপ অ্যান্ড বিশ্বকাপ, লাতিন আমেরিকানরা কি খেলে, কোপা কাপ এবং বিশ্বকাপ, আমাদের তো বিশ্বকাপ খেলার সুযোগ নেই, আমাদের এশিয়ান কাপটাই আমাদের জন্য বিশ্বকাপ। এবং দীর্ঘ 27 বছর পর বব হাউটনের কোচিং এবং বাইচুং ভুটিয়ার নেতৃত্বে ভারতীয় দল এএফসি চ্যালেঞ্জার কাপ জিতে সরাসরি এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছিল দীর্ঘ 27 বছর পর, যা অত্যন্ত তাদের কাছে খুব গৌরবের মুহূর্ত ছিল ভারতীয় ফুটবলের জন্য। তারপর দিয়ে তো এই এশিয়ান কাপে যাওয়ার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল অবশ্য, কিন্তু এইটা কিন্তু ভারতের যথেষ্ট গৌরবোজ্জ্বল মুহূর্ত। 27 বছর পর ভারতীয় দল এশিয়ান কাপে গিয়েছিল এবং ভারত বাইচুং এর অবসর আটকে গেল এবং ববের কোচিংয়ে এত এনজয় করতে শুরু করলো যে পরপর পরপর সে খেলতে শুরু করলো এবং পরে 2011-র পর এশিয়ান কাপের পর সে অবসর নিয়েছিল। সেটা একটা আলাদা গল্প, অন্যদিন বলবো। কিন্তু এর মাঝে যে গল্পটা আছে, যে ওই যে বললাম
নাঈম মনে করেছিল নঈমের চাকরি যাওয়ার পিছনে বাইচুংয়ের হাত রয়েছে, জানিয়ে পরে অভিযোগ জানিয়েছিল যে বাইচুং বেইমানি করেছে, ছুরি মেরেছে। এটার যে কি ঘটনা ঘটেছিল আমি পরের ভিডিওতে হয়তো পারলে বলবো, এবং কিভাবে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ওই সময় গড়ে উঠেছিল সেই গল্পটা আপনাদের অন্য ভিডিওয় বলবো। কেমন লাগলো বলবেন গল্পটা। এরকম গল্প আপনারা আরো শুনতে চান কিনা। গল্প তো না, ঘটনা, সত্যিকারের ঘটনা, কিন্তু এগুলো অজানা ঘটনা। আমায় অনেকে এইগুলো নিয়ে বই লিখতে বলে, কিন্তু আমি ঠিক করেছি বই নয়, আমার ইউটিউব চ্যানেলে এই গল্পগুলো বলবো আপনাদের। কারণ তাহলে অনেকে এটা দেখতে পাবেন। আর একটা যেটা অনুরোধ করি যে প্লিজ আমার চ্যানেলটি সদ্য জন্ম নেওয়া চ্যানেল, তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দিলে একটু লোকের কাছে নোটিফিকেশন যায়, আমি উৎসাহিত হই। একটু লাইক ঠাইক দিয়ে দেবেন, আর আপনাদের মন্তব্য জানাবেন যে আপনারা এই ধরনের সত্য ঘটনা, অকথিত সত্য ঘটনা জানতে চান কিনা, বা আপনারা কি ধরনের গল্প জানতে চান। সেটা জানালে আমি সেইভাবেই আমার যে অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা, তা নিয়েই কোনো ভিডিও করব। আর ততক্ষণ আপনাদের বিদায়, শুভরাত্রি, নমস্কার, ভালো থাকবেন।